দেখছেন এইচই নিউজ। বেলা ৩টা নিউজ আওয়ারের সঙ্গে রয়েছে আমি মারিয়া শিমু। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। হলি আর্টিজানে হামলার ৮ম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দেশের কূটনীতিকরা। সকালে হলি আর্টিজানে হামলার ঘটনাস্থলে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে শোক জানাতে আসেন নিহতদের স্বজনরাও। এর আগে ওই ঘটনায় নিহত 2 পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজানে ঘটেছিল ইতিহাসের নৃশংসতম জঙ্গি হামলার ঘটনা। 18 জন বিদেশি নাগরিক ও 2 পুলিশ সদস্য সহ সেদিন প্রাণ হারিয়েছিলেন 22 জন। সেই দুঃসহ স্মৃতি স্মরণে সোমবার সকাল থেকেই হলি আর্টিজানে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। হলি আর্টিজানে হামলার 8ম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনারো, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য দীপ্ত শপথে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এসবি প্রধান মনিরুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না। এ সময় ডিএমপি কমিশনার ও এসবি প্রধানও জানান জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি। দেশে আর কখনো জঙ্গি উত্থানের কোনো সুযোগ নেই বলেও জানান তারা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। হলি আর্টিজান একদিকে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলাকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে এরপরই জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য। হলি আর্টিজান হামলার আজ 8 বছর। ভয়াবহ সেই ঘটনার আদ্যোপান্ত জানাচ্ছেন সাব্বির আহমেদ। 1 জুলাই 2016 গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নারকীয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। 2 পুলিশ কর্মকর্তা সহ নিহত হন দেশি বিদেশি 22 নাগরিক। জীবিত উদ্ধার হন নারী শিশু সহ 13 জন। হামলায় সরাসরি অংশ নেয়া 5 জঙ্গি কমান্ডো অভিযানে মারা যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয় আরও 8 জঙ্গি। এর মধ্যে হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরী, অর্থের যোগানদাতা সারওয়ার জাহান ওরফে আব্দুর রহমান, তানভীর কাদেরী, যার গুলশানের বাসায় বসে হামলার পরিকল্পনা হয়। নিহত হয় সমন্বয়কারী নুরুল ইসলাম মারজান। জঙ্গিদের পোশাক ও তথ্য সরবরাহকারী বাশারুজ্জামান চকলেট, জঙ্গিদের প্রশিক্ষক রায়হান ওরফে তারেক এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জাহিদ। গ্রেপ্তারকৃত জঙ্গি শরীফুল ইসলাম খালেদ এবং মামুনুর রশিদ ওরফে রিপন, গান্ধী ওরফে রাজীব গান্ধী, আসলামুল ইসলাম রাশেদ ওরফে র্যাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান ওরফে সাগর, রাকিবুল হাসান ওরফে রিগান। তারা সবাই এ হামলার তথ্য, অস্ত্র আনা নেয়া, জঙ্গিদের সমন্বয় করা, প্রশিক্ষণ দেয়া সহ নানা কাজে জড়িত ছিলেন। 2018-র 26 নভেম্বর মামলার চার্জশিটে বলা হয় 21 জঙ্গি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুলশান হামলায় যুক্ত ছিল। 2019 সালের 27 নভেম্বর 7 জঙ্গির ফাঁসির আদেশ দেন বিচারিক আদালত। রায়ের ডেথ রেফারেন্স শুনানি শেষে 30 অক্টোবর 2023 তারিখে 7 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে সাজা বাড়ানোর আবেদন করা হবে। যে মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা যে মানুষকে, কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ওরা আসছিল, তাদেরকে বিনা কারণে সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। এই হামলা বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট, কারণ এরপরই আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশে জঙ্গিদের সব নেটওয়ার্ক গুড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ 1 জুলাই থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। আর অচলাবস্থা তৈরির কারণে সেশন জটে পড়ার শঙ্কা শিক্ষার্থীদের।
ক্লাস পরীক্ষা বন্ধ সহ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ খবর জানলেও কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধের কথা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। সকালে লাইব্রেরি না খোলায় ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তালা ভাঙার চেষ্টাও করেন তারা। শিক্ষকদের দাবিকে যৌক্তিক হিসেবে মত দিলেও শিক্ষার্থীদের দাবি অন্তত লাইব্রেরি খোলা রাখা হোক। ক্লাস বন্ধ বাট আমাদের লাইব্রেরি বন্ধ, এটা তো আমাদের জন্য ক্ষতিকর। অন্তত লাইব্রেরিটা খোলা থাকলে আমরা পড়াশোনা করতে পারলাম, আমাদের একটু হতাশা একটু কম কাজ করবে আর কি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে না আসার ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের পরিপন্থী এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না, মেনে নিবে না। দুপুরে কলাভবনে জমায়েত হয়ে শিক্ষকরা জানান, সর্বজনীন পেনশন বা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নয়, বরং এই অবস্থান শুধুই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে। আমাদের শিক্ষকদের দাবি অবিলম্বে পে স্কেল দেওয়া হোক, উচ্চতর মর্যাদা দেওয়া হোক, পৃথক পে কমিশন করে যে ওয়াদা আপনি করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি করা হোক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও আছেন কর্মবিরতিতে। ভবিষ্যতে যারা আসবে এইসব প্রতিষ্ঠানে চাকরি করার জন্য তাদের উপর এই ইফেক্টটা পড়বে। আমরা চাই যেন এটা বলবৎ থাকে, যেন আমরা কেউই বা অনুজ যারা আসবে তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা সীমিত আয় দিয়েই আমরা আমাদের সংসার পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদেরকে কেন বঞ্চিত করা হবে? দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু হওয়ায় শঙ্কিত শিক্ষার্থীরা। ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম যে বন্ধ রেখেছেন, এতে কিন্তু আমাদের যে শিক্ষাক্রম যে সেশন জটটা, সেশন জটে ক্রমান্বয়ে কিন্তু আরো বাড়তে থাকবে, সেশন জট কিন্তু কমবে না। যারা অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে হলে আসার পরে শুনছে যে ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না, অথচ বাসায় যেতে পারছে না, এটাই অনেক অসুবিধা হচ্ছে। ওনাদের দাবি দাবা যদি গভর্নমেন্ট মেনে নেয় বা গভর্নমেন্ট যদি ওনাদের সাথে নেগোসিয়েশনে আসে, তাইলেই আশা করি আর কি বেটার হবে আর কি। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে রেল কানেক্টিভিটি নিয়ে বিএনপি মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি নতজানু রাজনৈতিক দল। আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন, এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে, না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অভিযান চালিয়েছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান করে। গেল বছর কোনো প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে 16টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে দেয়া হয়েছে। সেসব বিষয়ে খোঁজ নিচ্ছে দুদকের টিম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরুর কাগজপত্র জাল করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে। নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক এগ্রো। গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক। ইউএসএ থেকে আমদানিকৃত, অবৈধভাবে আমদানিকৃত 18টি গরু ব্রাহ্মা প্রজাতির, এগুলো গরু যে এখানে হস্তান্তরের পর থেকে ওনারা নিলামের মাধ্যমে বিক্রয় পর্যন্ত যেগুলো ডকুমেন্টস তৈরি করছে বা ছিল ওনাদের কাছে, সেগুলো আমরা ফটোকপি নিলাম। সাদিক এগ্রোর খামার সাভারের বালিয়ারপুরে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাওহিদ,
এই যে দুদকের যে অভিযান সাদিক এগ্রোর বিরুদ্ধে যেসব অনৈতিক অভিযোগ পাওয়া গেছে তার থেকে আসলে এখন আমরা কি জানতে পারছি এবং এই অভিযানে আসলে কি বের হয়ে এলো, কি তথ্য পাচ্ছি? চালাচ্ছে সেখানে গোপ প্রজনন কেন্দ্রে সাভারে গিয়েছিল, সেখানকার অভিযান শেষ করে এখন সাদেক এগ্রোর যে সাভারে যে অফিসটি রয়েছে সেখানে তারা এসেছেন। দুদকের একটি 9 সদস্যের যে টিম রয়েছেন, টিমের দুটি টিম রয়েছে, একটি টিমের নেতৃত্বে রয়েছেন আবুল কালাম আজাদ। একটু যদি জানাতেন যে আসলে ক্যামেরাটকে রয়েছে, একটু যদি বলতেন যে আপনারা আসলে সাদেক এগ্রো থেকে এই মুহূর্তে কেন আসছেন? আমরা সাদেক এগ্রোতে আসছি ব্রাহ্মা জাতের মানে গরু আছে কিনা বা মানে আরো অন্যান্য যে গরু মানে দামি গরু আছে এগুলো দেখতে আসছি। হ্যাঁ, এর আগে আপনারা গিয়েছিলেন গোপ প্রজনন কেন্দ্র সাভারে, সেখানে আসলে কেন গিয়েছিলেন, কি পেয়েছেন মোটামুটি যদি বলতেন? ওখানে আমরা এই ব্রাহ্মা জাতির যে গরু আছে আমরা আগে বলছি, এই গরুগুলো মানে যে এই গোপ প্রজনন খামারে আসার পর ওনারা পরিপালন করার পরে যে ওনারা এই মানে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য মানে এই মাংস বিক্রয়ের জন্য এই যে কি বলে দুগ্ধ প্রজনন যে অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশন যে গরুগুলো উনি হস্তান্তর করেছিল, কিন্তু ওই গরু কি আর মানে ওনারা মানে জবাই করে মানে মাংস বিক্রি করছে কিনা এইটা আমরা মানে ক্ষতি দেখার জন্য আসলাম। মানে কোটি টাকার গরুর কথা আমরা যেটা শুনে সাগর বিক্রি করেছে, এই ব্রাহ্মা কি সেই ব্রাহ্মা? আপনাদের কাছে অভিযোগটা কি আসলে? আচ্ছা, আমরা অভিযোগটা হলো কি যে ব্রাহ্মা প্রজাতির গরু ওনারা এই গত কুরবানির সময় বিক্রয় করছে, এই তথ্যগুলো আমরা যাচাই করার চেষ্টা করতেছি। এরপরে আপনারা কোথায় যাবেন? এরপরে আমরা শুনতেছি আরো 3টা আছে তার মানে খামার আছে, আমরা চেষ্টা করছি ওগুলোতে যে তথ্য কালেক্ট করতে। একটু যেটা শুনলেন যে আসলে সাদেক এগ্রো সম্প্রতি সময় 15 লাখ টাকা ছাগল এবং কোটি টাকায় গরু বিক্রি করে সম্প্রতি একটি আলোচনার জন্ম দিয়েছে, এবং এখন আমরা যেটি জানতে পেরেছি কোটি টাকার সেই গরু আসলে কিভাবে তিনি বাংলাদেশে এনেছেন, সেখানে কি কি অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়েছিল, সরকারি কোনো কর্মকর্তা তার সঙ্গে জড়িত ছিল কিনা, এবং সেই গরুগুলো আসলে যে গরুগুলোর চালান ধরা পড়েছিল সেগুলো কিনা, সেগুলো কিন্তু দুদকের মধ্যে খতিয়ে দেখছে। ধন্যবাদ তৌহিদ আপনাকে। দর্শক, সাভারের বলিয়ারপুর থেকে সাদিক এগ্রোর অনৈতিক অভিযান নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তাওহিদ সৌরভ। জলজট ও যানজটের নগরীতে জলকেন্দ্রিক নগরায়ন বাস্তবায়নে হাতিরঝিলের মতো আরও 3টি প্রকল্পের স্বপ্ন দেখেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই অপমৃত্যু হয় প্রকল্পগুলোর। এর মধ্যে কল্যাণপুর গাবতলী এলাকার জায়গার দাবি নিয়ে চলেছে সরকারি 2 সংস্থার মধ্যে টানাপোড়েন। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। কল্যাণপুরের পশ্চিমে এবং গাবতলী বাস টার্মিনালের দক্ষিণে পর্যন্ত প্রায় 250 একর জায়গা। এর একটি অংশে 36 বিঘা জলাশয় ভরাট করে তৈরি হয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির আলু বীজ সংরক্ষণাগার। অন্য অংশে বিদেশি খেজুর বাগান প্রকল্প। রাখা আছে মেট্রো রেলের নির্মাণ সামগ্রীও। আর কল্যাণপুর ওয়াটার রিটেনশন পন্ড এলাকায় বেশ কিছু জমি আগেই বেদখলে। সরকারি লোকজনই করছে, এখানে তো পাবলিকের কোনো কাজ নাই, এখানে পাবলিক যাইতে পারবে না। ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের হিসাব, বৃষ্টির পানি নিষ্কাশনে ঢাকা ওয়াসা তাদের 53 একর জায়গা হস্তান্তর করেছে। এখানে সিটি কর্পোরেশনের আছে 52 একর জমি, আর বিএডিসির জায়গা প্রায় 117 একর। এখানে জলাশয়কে কেন্দ্র করে নৌ চলাচল সহ জলবান্ধব বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। তবে গত কয়েক বছরে সিটি কর্পোরেশন এবং বিএডিসির মধ্যে মালিকানা দ্বন্দ্ব নিরসন হয়নি। রিটেনশন পন্ডির জায়গাটাই আবার বিএডিসি ওখানে আবার বালি ভরাট করছে। তাহলে তো আমি বলতেই পারি এক কথায় বেড়ায় খেত খায়। একটা সরকারি প্রতিষ্ঠানে যদি জলাশয় ভরে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে উন্নয়নের স্বার্থে কোনো জলাশয় ভরা যাবে না। আমরাও সিটি কর্পোরেশন 13 একর জায়গা অলরেডি হস্তান্তর করেছি, এবং তারাও ওই জায়গাগুলো কিন্তু এরকম নিচুই ছিল, এবং তারাও ওই জায়গায় এই যে স্থাপনা করেছে। অন্যদিকে তারুণ্যের প্রকৃতি নির্ভর পরিবেশ উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আরেকটি বড় এবং উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল প্রয়াত আনিসুল হকের। মিরপুরে বোটানিক্যাল গার্ডেন ও উত্তরা 3য় প্রকল্পের মাঝে জল নিসর্গ নামে এই প্রকল্পটির আয়তন প্রায় 700 একর, যা হাতিরঝিলের প্রায় 3 গুণ। পরিবেশ প্রকৃতির সঙ্গে নাগরিকদের মেলবন্ধন ঘটানোই ছিল আকাঙ্ক্ষা। তবে জলাশয় ভরাট করে রাজুকের হাজুং প্রকল্প বাস্তবায়ন হলেও মুখ থুবড়ে পড়ে জল নিসর্গ প্রকল্পটি। গত 12-14 বছরে প্রায় 30 to 40% জায়গা জলাঞ্চল ইতিমধ্যে
হয় ভরাট হয়েছে অথবা বিভিন্ন সংস্থা এই সমস্ত প্রকল্পের বিরুদ্ধে দাঁড়িয়ে আদালতের রায় উপেক্ষা করে এগুলো দখলের মহোৎসব করছেন। যে কোনো শহরে জলাবদ্ধতা নিরসন এবং ভারসাম্য রক্ষায় জলাশয় সংরক্ষণের কোনো বিকল্প নেই, কিন্তু আমাদের এই মেগাসিটি ঢাকায় যান উল্টো চিত্র। একের পর এক নদী, খাল, জলাশয়গুলো দখল দূষণে মুমূর্ষু হয়ে পড়ছে। অবশ্য এই জল নিসর্গ প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে শুধু প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নই নয়, বরং আগামী ঢাকার জন্য একটি ভালো উদাহরণ হয়ে উঠবে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, উত্তরা দেয়াবাড়ি, ঢাকা। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। দেশের চামড়া রপ্তানির বাজার গুটি কয়েক চীনা ব্যবসায়ীদের হাতে। মূলত তারাই এখন নিয়ন্ত্রণ করছে এ ব্যবসা। কমপ্লায়েন্স ইস্যুতে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া নিচ্ছে না ইউরোপ, আমেরিকা। এখন এ সুযোগ কাজে লাগাচ্ছেন চীনা ব্যবসায়ীরা। কিভাবে? প্রশ্নের উত্তর খুঁজেছেন গোলাম কাদির রবু। সাভার ট্যানারি পল্লী দূষণের কারণে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সেখানে গেছে প্রায় 8 বছর, কিন্তু ট্যানারি পল্লীকে পুরোপুরি পরিবেশ বান্ধব করা যায়নি। এখনো পুরোদমে কাজ করছে না কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারও, তাই করা যাচ্ছে না পুরোপুরি দূষণমুক্ত। আরেকদিকে নিশ্চিত করা যায়নি শ্রমিকদের কর্মপরিবেশও, যে কারণে ট্যানারিগুলো পাচ্ছে না মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা LWG'র স্বীকৃতি। তাই দেশের প্রক্রিয়াজাত চামড়া ইউরোপের বদলে চীনের বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। তারা একটা সিন্ডিকেট করে আপনার দেখা যাচ্ছে আমাকে একটা অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা আবার সে করছে যে আমাকে ড্রপ করে দিচ্ছে, আমার এই অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে, সে আবার সেকেন্ড চয়েস আরেকজনে সেটা কম দামে আমাকে অফার করছে। এই যে সিন্ডিকেট, চাইনিজ বায়ারদের দূরত্বের কারণে কিন্তু আসলে প্রত্যেকটি টানারই আপনার লসের সম্মুখীন। কম দামে কিনে নিয়ে ওখানে ফিনিশ করে মানে $2 $3 মানে বিক্রি করছে। যে মাননীয় প্রাইম মিনিস্টার বলেন না মাঝে মধ্যে যে আমাদের চামড়া দিয়ে তারা ফিনিশ করে বাইরে বেশি দামে বিক্রি করছে। দে আর আর্নিং মানি, আমরা বঞ্চিত। বাংলাদেশ থেকে ক্রাস্ট চামড়া কিনে সেই চামড়া ফিনিশড করা হচ্ছে চীনের কারখানায়, সেগুলো রপ্তানি হচ্ছে বিশ্ববাজারে। আর বাংলাদেশের চামড়াজাত পণ্য উৎপাদনকারী কারখানাগুলোকেও চীন বা অন্য দেশের সনদপ্রাপ্ত কারখানা থেকে ফিনিশড লেদার আমদানি করতে হচ্ছে, তারপর পণ্য বানিয়ে বিক্রি করতে হচ্ছে বিশ্ববাজারে। আমরা যদি কমপ্লেইন করতে পারতাম, সেই মূল বেনিফিশিয়ারিটা কিন্তু আমরা হতাম। রাষ্ট্র কিন্তু আজকে $1 বিলিয়ন হারাতে হতো না। আজকে যে প্রফিটটার এই চাইনিজ সিন্ডিকেট নিয়ে যাচ্ছে, সেই প্রফিটটা কিন্তু আমাদের দেশের মানুষ এটা উপকৃত হতো। আমাকে কমপ্লায়েন্স হতে হবে। অর্থনৈতিক সংকটের ফলে ট্যানারিগুলি মানে যে কমপ্লায়েন্স করতে পারছে না। আমি মনে করি যদি ট্যানারিগুলিকে সব টার্ম $1 বিলিয়ন যেটা চেয়েছিলাম মানে ইকুইভ্যালেন্ট টাকা যদি লোন দিয়ে দেওয়া হয়, কমপ্লায়েন্স করতে কোনো অসুবিধা হবে না। এভাবে বিশ্ব রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বছরে হারাচ্ছে $50 কোটি রপ্তানি আয়। রপ্তানি আটকে আছে $122 কোটি ঘরেই। রপ্তানিতে শীর্ষ অবস্থানও হারাচ্ছে বাংলাদেশ। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিশ্বের দ্রুত পরিবর্তিত তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম সাজাতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের তৈরি করতে হবে। এসব কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠার 103 বছর পেরিয়ে 104 বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। পরে ছাত্র শিক্ষক কেন্দ্র TSCর সামনে পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলের পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ও ফেস্টুন উড়ানো হয়।
সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় সেখানে। উদ্বোধনী অনুষ্ঠানের পর টিএসসি মিলনায়তনে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমি অনেক দক্ষতা নিলাম, অনেক স্কিল হলো আমার, কিন্তু একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আমি হলাম কিনা সেটাও তো আমার এট দ্য এন্ড অফ দ্য ডে দেখতে হবে। এবং খুব দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কারিকুলামকেও দ্রুত পরিবর্তন করার জন্য প্রস্তুতি থাকতে হবে। স্বস্তি ফিরেছে চাঁদপুরবাসীর মাঝে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কাজ। 2027 সালের মধ্যে 827 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই ভাঙন আতঙ্কে কাটে চাঁদপুরের মেঘনা তীরের মানুষের। আগ্রাসী হয়ে ওঠে নদী। ভাঙন রোধে 2011-12 সালে নির্মাণ করা হয় শহর রক্ষা বাঁধ। তবে বিভিন্ন সময়ে ঝড় ও নদীর উত্তাল ঢেউয়ে বাঁধের বেশ অনেক স্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শহরের পুরানবাজার এলাকার 8টি স্পটের অন্তত 165 মিটার ক্ষতিগ্রস্ত হয়। সামান্য ঝড় বৃষ্টিতেই নির্ঘুম রাত কাটে পুরানবাজার, রনাগোয়াল, হরিসভা, লক্ষ্মীপুর, টিলাবাড়ি এলাকার হাজারো পরিবারের। 10 বছর ধরে ভাঙ্গা আইয়া পড়ছে। ভয়ে হেসুম ফুলাফান লইয়া বহু লইয়া বইয়া খাই। মানে ভয় থাকি আমরা কি করব? ওই যে একটাই তো বললাম, মরলে একসাথে আমরা মরু। শুধু নদী তীরবর্তী মানুষই নন, ভাঙনে ক্ষতিগ্রস্ত জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের ব্যবসায়ীরা। গড়ে তুলতে পারছেন না বহুতল ভবন, ব্যাংকিং সেবাও বঞ্চিত তারা। প্রত্যেক বছর ভাঙে। এই পর্যন্ত আমার 3বার আমার দোকান বাড়ি সব ভাঙচুর হয়েছে। ব্যবসায়ীরা তখন মালামাল আনতে সাহস পাবে এবং ব্যবসা করতে সাহস পাবে। আমাদের মোকামূল্য ইম্পোর্টেড, মানে আমরা আমদানি করি। অনেকে ভয় পাচ্ছে যে কখন কি হয়। আশার কথা, অবশেষে শুরু হয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধকে রক্ষার কাজ। আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। পুরানবাজার এলাকা, যে এলাকাটি সারা দেশে প্রসিদ্ধি ছিল, এই বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকিমুক্ত হব, তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। 827 কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা পুনর্বাসন প্রকল্পের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া এই 3 নদীর মোহনায় অবস্থিত হওয়ার কারণে এবং ভৌগোলিকভাবে এই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। এই ঝুঁকি বিবেচনা করেই আমরা এই প্রকল্পটা হাতে নিয়েছি। সঠিক কাজ আর নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হবে, এমনটাই প্রত্যাশা করছেন চাঁদপুরবাসী। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে উত্তর পূর্বে ফের বাড়ছে নদ নদীর পানি। সুরমা ও কুশিয়ারার পানি বইছে বিপদ সীমার উপরে। আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে ফের বন্যার পদধ্বনি সিলেট ও সুনামগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের অনেক এলাকা এখনো প্লাবিত। বর্ষার মুখেই পরপর দুবার বন্যার ভোগান্তি শুয়েছেন বৃহত্তর সিলেটের মানুষ। সেই ক্ষত যেতে না যেতেই আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি আর উজানের ঢলে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। বন্যা আতঙ্কে মানুষজন। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের হাওর ও নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে পানি। পর্যটন এলাকা তাহিরপুর সুনামগঞ্জ সড়ক আবার তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও এলাকাবাসীর চলাচলে ব্যবহার করতে হচ্ছে ফেরি নৌকা। বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের বাসিন্দারা। গতকাল থেকে পানি বৃদ্ধি শুরু হয়েছে সুনামগঞ্জের সুরমা নদীতে। এখন এইভাবে বাড়তে থাকলে আমরা নানান দুর্ভোগের শিকার হই এবং ক্ষতিগ্রস্ত হই। আতঙ্ক আছে আর কি, সবই আমরা আতঙ্কত আছি। পানি হওয়ার সম্ভাবনা আছে এরকম সবেরই আবহাওয়া লাগে, সব জায়গা থেকেই আমরা খবর পাইলাম। কবে আবার ঘরে ইয়া পানি ঢুকবে, আবার এই দুর্গতা আবার এত সাংঘাতিক অবস্থা। ফের বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, দিয়েছে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হবে। পাশাপাশি যেসব এলাকায় বাড়িঘর নিম্ন অঞ্চলে বাড়িঘর আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জন্ম থেকেই 2 হাত ও একটি পা নেই। একটি মাত্র পা নিয়ে জন্ম নেয়া নাটোরের সিংড়ার রাসেল মৃধা এবার আলিম পরীক্ষা দিচ্ছে। শারীরিক অক্ষমতা তাকে দমিয়ে রাখতে পারেনি।
পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে যেমন লিখছেন পরীক্ষার খাতায়, তেমনই খেলছেন ফুটবলও। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই আঙ্গুলের ফাঁকে কলম গুজে 2022 সালে দাখিল পরীক্ষায় 3.88 পেয়ে উত্তীর্ণ হন রাসেল মৃধা। নাটোর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল। একটিমাত্র পা, তাও আবার আকারে স্বাভাবিকের চেয়ে বেশ ছোট। তাতে কি, মনোবল তার আকাশ ছোঁয়া। এই একটি পা দিয়ে লিখেই পার করেছেন প্রাথমিকের গণ্ডি, পড়ছেন মাদ্রাসায়। রোববার থেকে শুরু হওয়া আলিম পরীক্ষায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নিচ্ছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো রেজাল্ট আপনাদের উপহার দিতে পারি এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্রতিবন্ধী ছেলের পড়ালেখায় প্রবল আগ্রহ দেখে দিনমজুর বাবা শত কষ্টের মাঝেও চালিয়ে নিচ্ছেন তার পড়াশোনা। গরিব মানুষ দিন মজুরি করিয়া খায়। আমার ছেলে রাসেল তাই লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম এবার পরীক্ষা দিচ্ছে। সহপাঠীদের কাছে রাসেল অনুকরণীয় এক দৃষ্টান্ত। রাসেলকে নিয়ে গর্বিত তার শিক্ষকরাও। বিগত পরীক্ষাগুলোর মতো এবারও সে ভালো ফলাফল করবে বলে আশাবাদী তারা। এবার সে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা রাখি যে আলেমও সেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে। প্রতিবন্ধী রাসেলের যেন একটি কাজের সুযোগ হয়। সরকারের কাছে এ আবেদন দরিদ্র বাবা মা ও শিক্ষকদের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। চীনের পেকিন জাতের হাঁস পালন করে স্বাবলম্বী জয়পুরহাটের গ্রামাঞ্চলের নারীরা। স্বল্প পুঁজিতে বাড়িতে খামার করে সংসারে অর্থের জোগাড় দিচ্ছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দল বেঁধে পানিতে সাঁতরে বেড়াচ্ছে চীন দেশের শুভ্র পেকিন জাতের হাঁস। এমন দৃশ্যের দেখা মেলে জয়পুরহাটের গ্রামে গ্রামে। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় বাড়িতেই গড়ে তুলেছেন পেকিন জাতের হাঁসের কৃত্রিম হ্যাচারি। ঘরোয়া হ্যাচারিতেই ডিম থেকে ফুটছে বাচ্চা। গ্রামের অনেক নারী তার কাছ থেকে 40 থেকে 50টি করে হাঁসের বাচ্চা কিনে নিয়ে বাড়িতেই গড়ে তুলছেন খামার। আমি বাচ্চা বিক্রি করে দেই। বাচ্চা বিক্রি করে দেওয়ার পর আমি হিসাব করে দেখি আমি কিছু লাভবান হচ্ছি। এর আগে অনেক হাঁস পালন করছি, কিন্তু এরকম হাঁস কখনোই পাই নাই। একটা করে হাঁস 800 টাকা। দেখলাম আমার সে থেকে আমি অনেক লাভবান হয়েছি। দেশি হাঁসের থেকে এই হাঁসের ওজন ভালো এবং মাংস খেতে খুবই সুস্বাদু। পেকিন জাতের হাঁস মাত্র 2 মাসের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনের হয়। মাংস অত্যন্ত সুস্বাদু হয়, চাহিদাও বেশি। প্রতিটি হাঁস বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। পেকিন জাতের হাঁসটি চীন থেকে বাংলাদেশে আসে 2015 সালে। এরপরে হাঁসটি সমগ্র দেশে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের মাধ্যমে বিস্তারিত লাভ করছে। তো জয়পুরহাটে আমরা এসর সহযোগিতায় আমরা এই হাঁসটি পালন করছি। এইগুলো লালন পালন করতে গিয়ে যে টেকনিক্যাল যে পরামর্শ, যেটা সমস্যা, যেটা বিভিন্ন রোগ বালাই, এই পরামর্শ সংক্রান্ত যেগুলো সমস্যা আছে, ওনারা আমাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রাখে। আমরা আর সেখানে তাদের পরামর্শ দিই, বিশেষ করে ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক। এ ধরনের উদ্যোগ প্রান্তিক পর্যায়ের পরিবারগুলোয় সচ্ছলতা যেমন আনবে, গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন আশাই জেগেছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তরুণ প্রজন্মকে বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম করে গড়ে তুলতে স্কলাস্টিকা মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের আয়োজনে শুরু হলো শিক্ষার্থীদের বিশেষ কনফারেন্স। সকালে রাজধানীর উত্তরায় স্কলাস্টিকা স্কুলে 7মবারের মতো এই আয়োজনটি করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এর মাধ্যমে কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে বলে জানান আয়োজকরা। 2 দিনের এই অনুষ্ঠানে সারা দেশে 30টিরও বেশি প্রতিষ্ঠানের 450 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রামাদান। এছাড়া বিশেষ বক্তা ছিলেন স্কলাস্টিকা স্কুলের প্রিন্সিপাল ফারা সোফিয়া আহমেদ। অ্যাপেক্সের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে দেশের বাইরের খবর।
সিরিয়ার গোলানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহর হামলার কথা স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন গোলান এলাকায় আঘাত হানে। এতে 18 সেনা আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ছে হিজবুল্লাহ। রোববারের হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দিতেই তাদের অবস্থানে হামলা চালানো হয়েছে। To comply with UN Security Council Resolution 1701. তুরস্কে একটি রেস্তোরাঁয় প্রোপেন ট্যাঙ্ক বিস্ফোরণে 5 জন নিহত ও 63 জন আহত হয়েছেন। রোববার দেশটির উপকূলীয় শহর ইজমিরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেস্তোরাঁটির আশেপাশের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ওই বাড়ির সামনে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় এলাকার মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়। তুরস্কের কর্মকর্তারা জানান, গ্যাসের থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তি শনিবার গ্যাসের ট্যাঙ্ক বদল করে নতুন ট্যাঙ্ক লাগিয়েছিল। নির্বাচনী বিতর্কে পিছিয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাট পার্টির ভোটারদের মধ্যেই তার বয়স নিয়ে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকেও প্রেসিডেন্ট পদে পুরোপুরি উপযুক্ত মনে করেন না অনেক মার্কিন নাগরিক। CBS নিউজের করা নতুন জরিপের ফলাফলে এমন আভাস মিলেছে। রোববার প্রকাশিত ওই ফলাফলে বলা হচ্ছে, নিবন্ধিত ভোটারদের প্রায় 72% মনে করেন আরও একটি মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো মানসিক সুস্থতা নেই বাইডেনের। আগের একটি জরিপেও 65% ভোটার একই কথা বলেছিলেন। বৃহস্পতিবার নির্বাচনী বিতর্কের পর সেই সংখ্যা আরও বেড়েছে। ট্রাম্পের ক্ষেত্রেও ফলাফল প্রায় কাছাকাছি। জরিপে প্রায় 49% ভোটার বলছেন, প্রার্থী হিসেবে তারা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকেও মানসিকভাবে উপযুক্ত মনে করেন না। তবে বাইডেনের জন্য বিষয়টা কিছুটা বেশি উদ্বেগের, কারণ জরিপে অংশগ্রহণকারী তার নিজ দলের সমর্থকদের মধ্যে প্রায় 45% ভোটার মনে করেন বাইডেনের উচিত প্রার্থিতা প্রত্যাহার করে দলের অন্য কাউকে সুযোগ করে দেয়া। ক্যাবিনেট ব্রিফিং নিয়ে কথা বলছেন ক্যাবিনেট সেক্রেটারি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আইন অনুযায়ী যেভাবে চলে আর কি সেটা ওখানে আপনার যেটা হয় যে ওখানে আপনি যদি অন্যান্য কোম্পানিগুলো দেখেন, সেই কোম্পানি বলা থাকেন যে ডাইরেক্টর হিসেবে কে কে থাকে। সেতু বিভাগের সচিব থাকবেন, সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন, ওখানকার ডাইরেক্টররা থাকবেন, অর্থ মন্ত্রণালয় থেকে একজন থাকবেন, রেল মন্ত্রণালয় থেকে থাকবেন। সেটা হলো না, সেটা হলো আপনার, সেটা হলো অর্গানোগ্রামটা। মানে প্রথম কথা হলো বোর্ড অফ ডাইরেক্টরটা হলো এটা তৈরি করা হয়েছে। এরা জনবল কাঠামোকে তারা ঠিক করে দেবেন। তখন না, এটা এটা ওই সবসময় কোম্পানিতে বোর্ড এটা ঠিক করে দেয়, এটা ক্যাবিনেট ঠিক করে দেয় না। না না, এটা এটা তারা ঠিক করলে আমাদেরকে বোর্ড আমাদেরকে জানায়নি, নিশ্চয়ই তারা ঠিক করেছেন। সেটা তখন এই কোম্পানির আওতায় চলে আসে। এবং মূলত উদ্দেশ্যটা হলে যে আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন যেন আমরা বিদেশি কোম্পানিকে দিয়ে করাচ্ছি, এটি যেন আমাদের কোম্পানিরাই যেন এটা করতে পারে, সেদিকে সেটার জন্য এই কোম্পানিটা অনুমোদন দেওয়া হয়েছে আজকে। এখন কোম্পানি তৈরি হওয়ার পরে তারা আস্তে আস্তে, ওদের সাথে তো একটা কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেই তারা দেখ আমার ওইটা তো আইন এটা এটার জন্য পার্লামেন্ট যাওয়ার দরকার নাই, এটা মন্ত্রিসভার অ্যাপ্রুভালের জন্য হয়। ভোট হলো 14 সদস্য, তো সেখানে প্রতিনিধি থাকবেন হলো রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ, তারা থাকবেন। সচিবালয়ে ক্যাবিনেট ব্রিফিং নিয়ে কথা বলছিলেন ক্যাবিনেট সেক্রেটারি। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পেনশন নিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বন্ধ ক্লাস, পরীক্ষা। হলি আর্টিজান হামলার 8 বছর, শ্রদ্ধা ভালোবাসায় নিহতদের স্মরণ।
রেল কানেক্টিভিটি নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বিএনপি, বললেন তথ্য প্রতিমন্ত্রী। মুখ থুবড়ে পড়েছে রাজধানীর 3টি জলকেন্দ্রিক প্রকল্প। হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। শহর রক্ষা বাঁধের কাজ শুরু, স্বস্তি ফিরেছে চাঁদপুরবাসী। বাড়ছে নদ নদীর পানি, সিলেট সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা। তুরস্কের রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত 5, আহত 63। এবং জর্জিয়ার রূপকথা থামিয়ে ইউরোর শেষ 8-এ স্পেন। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।